বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয়বস্তুটা হচ্ছে লুটপাটের অর্থনীতি, দুর্নীতিগ্রস্ত প্রশাসন এবং ভারতের কাছে দেশ বিক্রির প্রতিবাদে এলডিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে এলডিপি একটি আধুনিক চিন্তাধারার পার্টি এবং দেশকে আধুনিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশটি কেউ আমাদেরকে উপহার হিসেবে দেয়নি। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, ভারত পেয়েছে দ্বিখণ্ডিত পাকিস্তান। আমরা উভয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করেছি, সুতরাং হিসাব সমান সমান। বরং প্রায় লক্ষাধিক পাকিস্তানি সেনা সদস্যের ফেলে যাওয়া সকল অস্ত্র, গোলা বারুদ, যানবাহন এবং অন্যান্য সামগ্রী, বিভিন্ন শিল্প, কলকারখানার মেশিন ইত্যাদি ভারতের সেনাবাহিনী যাওয়ার সময় তাদের সাথে নিয়ে যায়। আওয়ামী লীগ সরকার তখন একটি টু শব্দ পর্যন্ত করার সাহস পায়নি। প্রথম দিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের সেবা দাস হিসেবে কাজ করে আসছে, যা জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক। এই অবৈধ সরকারের কোনো এমইউ স্বাক্ষর করার সাংবিধানিক অধিকার নাই, কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি নয়। বিশেষ করে অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সাথে যে এমইউ স্বাক্ষর করেছে তাতে দেশের জন্য অনেকগুলি ক্ষতিকর, সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয় রয়েছে। আওয়ামী লীগ যেন তেনভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। দেশের এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতার বালাই নেই। তাদের কারণে দেশে ন্যায় বিচার নির্বাসিত, মানবাধিকার পদদলিত, জনগণ আজ শৃঙ্খলিত। এই অবৈধ সরকার সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। দলীয় নেতাকর্মী এবং সেবাদাস কর্মকর্তা কর্মচারীদেরকে নির্বিবাদে দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করা সহ অনেকগুলি আইন বহির্ভূত সুযোগ সুবিধা প্রদান করেছে। সবসময় বলেন দেশের উন্নতি করার জন্য আমার ক্ষমতা চাই, কিন্তু বাস্তবতা এবং তাদের আচরণ দুইটাই ভিন্ন। অবৈধ প্রধানমন্ত্রী বারবার জাতির সামনে বলেছেন আমরা ভারতকে যা দিয়েছি তা তারা কখনো ভুলতে পারবে না। কয়েকদিন পূর্বে তিনি আরো বলেছেন যে ইউরোপের মধ্যে দেশগুলির মধ্যে অবাধে যাতায়াত বিদ্যমান রয়েছে। এতে কি তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে? কারণ তারা এক দেশ অন্য দেশের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করে না, সুতরাং তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে নাই। বিশেষ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, নির্বাচন, রাজনীতি এবং অর্থনীতির ব্যাপারে তো মোটেই না। তাদের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসারও প্রয়োজন হয় না। অপরদিকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি সেই ধরনের অবস্থা বিরাজ করছে? মোটেও না। ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। আমার জানা মতে ভারতের রেলওয়েতে শক্তিশালী গোয়েন্দা ইউনিট সহ প্রায় 80,000 অস্ত্রধারী সদস্য রয়েছে। বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের রেল লাইনে স্থাপিত হলে ভারতের রেলওয়ে 80,000 অস্ত্রধারী এবং শক্তিশালী গোয়েন্দাদের বাংলাদেশ কিভাবে সামাল দেবে? বর্তমান ভারত সরকার বাংলাদেশের অবৈধ সরকারকে অবৈধ পন্থায় ক্ষমতায় টিকিয়ে রেখে একে একে বিগত 15 বছর একতরফাভাবে তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাগুলিকে সুকৌশলে পঙ্গু করে দিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের উপর তাদের কর্তৃত্ব বজায় রাখার ষড়যন্ত্রে অধিকাংশে তারা সফল হয়েছে। একে তো আমাদের কৃষিযোগ্য জমি খুবই কম, তার উপর ভারতের এই রেল লাইন বাংলাদেশের বুকের উপর দিয়ে চলাচলের পরিকল্পনা বাস্তবায়িত হলে তাই দেশের মানুষ মেনে নেবে না। আমাদের সকলকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে, সেই বিষয়টি আদৌ তাদের স্মরণ নাই। তারা লোভের মধ্যে আটকে গেছে। আল্লাহ এবং রসুলের বাণী তাদের কর্ণকুহরে প্রবেশ করে না।
হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। তাদের ক্ষমতার নেশা দেশ ও জনগণকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করেছে। তাই এখন দেশকে তাদের হাত থেকে মুক্ত করা অত্যাবশ্যক। আমাদের উচিত হবে সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা। আমরা কারো ক্ষতি করব না। ইসলাম ধর্ম তা শিক্ষা দেয় না। প্রকৃত মুসলমান কখনো কারো অমঙ্গল কামনা করতে পারে না। মানুষ চিন্তা করে, আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নেন। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। 1996 সালে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে আমরাও ক্ষমতায় টিকে থাকতে পারতাম, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। আপনারাও 2014 সালে পুনর্নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দুঃখের বিষয় হলো আপনাদের কথা এবং কাজের মধ্যে কখনো কোনো মিল নেই। আপনারা সব সময় সুযোগের সন্ধানে থাকেন। দেশের ও জনগণের কথা মোটেও আপনাদের মস্তিষ্কের মধ্যে নাই। শুধু চায় হালুয়া রুটি আর মসনদ। মনে রাখবেন, সামনে চরম দুঃসময় অপেক্ষা করছে। আল্লাহ এবং রসুলের বাণী সদা সত্য। এখন সময় হয়েছে সম্মানের সাথে বিদায় নেন। ইদানিং সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহের প্রধানদের দুর্নীতির ফিরিস্তি ক্রমান্বয়ে বেরিয়ে আসছে। এই অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যবসায়ীরা, কর্মকর্তা কর্মচারীরা দেশের সম্পদ লুণ্ঠন করে দেশে এবং বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে চলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, এরা সকলেই অবৈধ সরকারের ক্ষমতার ভাগীদার। তাই সরকার দুর্নীতিবাজদেরকে টাকা পাচার ও নিরাপদে দেশ ত্যাগ করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। শাসন ব্যবস্থা, ন্যায় বিচার ও দেশের অর্থনীতি বর্তমানে এই লুটেরাদের হাতে জিম্মি। বাস্তবিক পক্ষে তাদের কোনো বিচার হচ্ছে না, অথচ সাজানো মামলায় জেলে ঢুকানো হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রীদের। সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি এবং মদতদাতাদেরও বিচার হওয়া প্রয়োজন। ফেব্রুয়ারি মাসে ডেইলি স্টারে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোর্টের স্টে অর্ডারের কারণে দুদকের ৩,৩30টি মামলা স্থগিত হয়ে আছে। কেন বিগত 14 বছরও সাগর রুনি হত্যার বিচার হচ্ছে না? আপনারাই বলেন, জনগণ বর্তমান বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর কিভাবে আস্থা রাখতে পারে? একদিকে দুর্নীতি করার পর টাকা পাচার করে বিদেশে পলিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ এবং সময় দেওয়া হচ্ছে, অন্যদিকে ভীষণ অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আল্লাহর নিকট আপনারা ক্ষমতাসীনেরা কি জবাব দেবেন? এখন আমরা সংক্ষেপে দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে কিছু আলোকপাত করি। এই তথ্যগুলি বিভিন্ন সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। নিত্যপণ্যের মূল্য লাগামহীনভাবে বেড়ে চলেছে, যা জনগণের আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। দেশের দরিদ্রের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাকরির ক্ষেত্রে সংকুচিত হয়েছে, ফলে শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকার যুবকেরা হতাশায় ভুগছে। নতুন বিনিয়োগ এবং চাকরি নাই বললেই চলে। ফলে দেশ ত্যাগ করার হিড়িক শুরু হয়েছে এবং দেশ মেধাশূন্য হচ্ছে। 2008 সাল ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। গত মার্চ মাসে তা দাঁড়িয়েছে 1,82,295 কোটি টাকা। বিগত 15 বছরে মাত্র 3 মাসে ঋণ খেলাপি বেড়েছে 1,59,814 কোটি টাকা। 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত 18 বছরে ঋণ খেলাপি ছিল মাত্র 17,835 কোটি টাকা। বর্তমানে বৈদেশিক ঋণ 100 বিলিয়ন অতিক্রম করেছে। স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্থা 142 সংস্থার নিকট সরকারের পাওনা 1,94,000 কোটি টাকা। রাষ্ট্রীয় 30 সংস্থার কাছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ 65,000 কোটি টাকা। দুর্নীতি এর মূল কারণ। সরকার নতুনভাবে বাংলাদেশ ব্যাংক থেকে 62,000 কোটি টাকার ঋণ নিতে চায়, অথচ পূর্বের বকেয়া আছে 52,000 কোটি টাকা।
গত 9 মাসে রপ্তানির মাধ্যমে গায়েব হয়েছে, গত 9 মাসে রপ্তানির মাধ্যমে গায়েব হয়েছে $14.5 বিলিয়ন। অর্থাৎ রপ্তানির মাধ্যমে যারা রপ্তানিকারক তারা এই টাকাটা বিদেশ থেকে আর আনে নাই। 2023 সালে বিজিপি সীমান্ত থেকে 261 কেজি স্বর্ণ উদ্ধার করেছে। এই স্বর্ণ কোথার থেকে এবং কোন পথে দেশে প্রবেশ করেছে, সরকারের মদতপুষ্ট ব্যক্তিরা এর সাথে জড়িত না থাকলে এটি কখনো সম্ভব হতো না। 2024 সালে প্রথম 3 মাসে বিজিপি সীমান্ত দিয়ে পাচারের 27.713 কেজি স্বর্ণ উদ্ধার করেছে। 2014 সাল থেকে 2023 সালের মধ্যে 925.91 কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে, অর্থাৎ 925.91 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এই সময়ে বিজেপি 290 জনকে গ্রেপ্তার করেছে এবং 289টি মামলা দায়ের করেছে। তারপরেও কেন স্বর্ণ চালান রোধ হচ্ছে না? সরকারের লোকেরা এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত, যার কারণে এটা রোধ করা সম্ভব হচ্ছে না। কর্মকর্তাদের বাবরচি এবং নিরাপত্তা বাবদ বছরে 32,000 কোটি টাকা ভাতা দেওয়া হয়, অথচ দেশের 80-85% জনগণ অর্থে কষ্টে জীবনযাপন করছে। এই ধরনের বিলাসিতা কেন? বিদ্যুতের দাম বৃদ্ধির কারণ কি? এর সঠিক উত্তর কে দেবে? সীমিত আয়ের মানুষের পক্ষে এই বর্ধিত বিল পরিশোধ করা কি সম্ভব? দেশ আজ দেউলিয়ার দ্বার প্রান্তে। সরকারের কর্তা ব্যক্তিদের যে কোনো সময় দেশ ছেড়ে পালানোর সুযোগ রয়েছে, কারণ দেশ ও প্রশাসন পুরানো জমিদারি পন্থায় পরিচালিত হচ্ছে। যাকে ইচ্ছে ঋণ দেওয়া হয়, যাকে ইচ্ছে ঋণের সুদ মওকুফ করা হয়, যাকে ইচ্ছে দুর্নীতি করার পর টাকা পাচার করে বিদেশে পালিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ এবং সময় দেওয়া হয়। অথচ ক্ষুদ্র ব্যবসায়ী এবং গরিব কৃষকদের সুদ মওকুফ করা হয় না। প্রত্যেক নাগরিকের জন্য একই ধরনের আইন এবং নিয়ম হওয়া উচিত। সুতরাং যে যেখানে থাকুন না কেন প্রত্যেককে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং এটি বাধ্যতামূলক করতে হবে। বিশেষ করে সরকারি চাকরির নিয়োগের সময় নিজের মাতা পিতা, ভাই বোন সহ সকলের আয়কর রিটার্ন বাধ্যতামূলক করতে হবে। দেশকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। এখানে একটা প্রশ্ন আসে, চাকরি পাইলাম আমি, আমার মা বাবা ভাই বোন তারা কেন এটার আয়কর রিটার্ন দেবে? আপনারা দেখেছেন বড় বড় কর্মকর্তারা যারাই ধরা পড়েছে তাদের স্ত্রীর নামে, শালকের নামে, শালীর নামে, শাশুড়ির নামে, ভাই বোনদের নামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ তারা অর্জন করেছে। সুতরাং এই ব্যবস্থা যদি পুনরায় চালু করা হয়, অর্থাৎ আইটি রিটার্ন দেওয়ার ব্যবস্থাকরণ করা হয়, তাহলে সহজেই এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তা যারা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে মানে না তাদের পক্ষে দুর্নীতি করা সহজ হবে না। নিঃসন্দেহে বলা যায় অবৈধ সরকারের দুর্নীতি, টাকা পাচার, চোরাচালান ইত্যাদি লালন এবং পালনকারী। অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় দখল করার জন্য এবং ক্ষমতা ধরে রাখার জন্য সবসময় পুলিশ, বিজিবি সহ প্রশাসনের উপর সম্পূর্ণ নির্ভরশীল। 2014, 2018 এবং সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারিতে সমগ্র জাতি এবং সমগ্র পৃথিবী প্রত্যক্ষ করেছে এই অবৈধ সরকারের পাতানো নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। সুতরাং ক্ষমতায় টিকে থাকার জন্য এই অবৈধ সরকারকে দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের উপর নির্ভরশীল হতে হয়। অপরদিকে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল, জরিমানা এবং হয়রানি করা হয়। নিঃসন্দেহে বলা যায় অবৈধ সরকারেই দুর্নীতি, টাকা পাচার, চোরাচালান ইত্যাদি লালন ও পালনকারী। প্রশ্ন হচ্ছে এই অবৈধ সরকারের পক্ষে দুর্নীতি দমন করা আদৌ সম্ভব হবে কিনা? যদিও প্রত্যেক দিন বলা হয় দুর্নীতির জিরো টলারেন্স, কিন্তু জিরো টলারেন্স কিভাবে হবে? আমি যদি নিজেই দুর্নীতির সাথে জড়িত হয়ে যাই, একজন
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বা মন্ত্রী হিসেবে, তাহলে আমার বিচার কে করবে? এখন যে সমস্ত লোকেরা ধরা পড়েছে তারা তো সবাই প্রধানমন্ত্রীর কাছের লোক। তাদেরকে বিদেশে যাওয়ার জন্য কেন সুযোগ করে দেওয়া হলো? এত বড় দুর্নীতি করার পর তারা কিভাবে বিদেশে যাচ্ছে? এখন যাদের বিরুদ্ধে প্রতিনিয়ত দুর্নীতি খতিয়ান ফিরিস্তি বাইর হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড দৃশ্যত নাই কেন? আজকেও পত্রিকায় আছে সাতক্ষীরার একজন পিয়ন, যেটা আয়কর বিভাগে কাজ করে, তার 2টা বিলাসবহুল ভবন। গতকাল পত্রিকাতে ছিল মেহেরপুরে আঞ্চলিক সড়কে 560 কোটি টাকার রাস্তা একদিনের বৃষ্টিতে নষ্ট হয়েছে। এটার জবাব কোন মন্ত্রী দেবে? দেশের এই ক্ষতি সাধন কিভাবে হচ্ছে? জনগণ কেন এর দায়িত্ব নেবে? আজকে আপনারা কয়েকজনে মিলে লুটপাট করবেন, ব্যবসায়ী বা কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য সংস্থার লোকেরা আপনারা লুটপাট করছেন। সমগ্র 18 কোটি মানুষকে এর দায়িত্ব বহন করতে হচ্ছে এবং প্রতিনিয়ত তাদের কষ্ট করে জীবন যাপন করতে হচ্ছে। অনেকে আত্মহত্যা করছে, অনেকে ছেলে মেয়ে বিক্রি করছে। একটা জীবন দুর্বিষহ হয়ে গেছে বাংলাদেশে। এই অবস্থা থেকে মুক্তির জন্য সমগ্র জাতিকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করব, দল মত জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হন, দেশকে রক্ষা করেন। আমাদের যখন সময় ছিল আমরা সেই কাজটা করেছি, দেশকে স্বাধীন করেছি। এখন যারা যুবক তাদেরকে অনুরোধ করব রাস্তায় নেমে আসেন, তাহলে সকল সমস্যার সমাধান আপনারা পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। এই ব্যাপারে আমরা কালকে একটা স্টেটমেন্ট দেব। আজকে যদি এটা কথা বলি তাহলে আমরা যে গুরুত্বপূর্ণ জাতীয় কথাগুলি বললাম, এই কথাগুলির সাথে ওগুলি মিশে যাবে না। আমরা কালকে এটার উপরে কোটা বিরোধী আন্দোলনের ব্যাপারে আমাদের কি বক্তব্য এবং শিক্ষকদের যে সমস্যা সেটার উপর আমাদের কি বক্তব্য, আগামীকাল আমরা সুচিন্তিতভাবে একটা প্রেস রিলিজ দেব। আজকে আর বলবো না, কারণ এই বক্তব্যগুলির সাথে এটা গুরুত্ব হারাই ফেলবে। কানেক্টিভিটি হয় কখন? আপনার সাথে যখন আমার কোনো ধরনের সমস্যা থাকে না, যেটা আমি বলেছি ইউরোপে বলেন কানেক্টিভিটি আছে। ইউরোপে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য কোনো ভিসার প্রয়োজন পড়ে না। তারা এক দেশ অন্য দেশের উপর হস্তক্ষেপ করে না। তারা এক দেশ অন্য দেশের নির্বাচনে অবৈধভাবে নির্বাচন করার জন্য সাহায্য করে না, কাকে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সাহায্য করে না। ভারত অবৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে রাখার জন্য এবং বাংলাদেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করার জন্য এই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। সুতরাং এখানে দুই দেশের মধ্যে কোনো সমতা নাই। অসম দেশের মধ্যে এই ধরনের চুক্তি হলে দেশের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে। যে পাশ দিয়ে রেল লাইন যাবে, রেল লাইনের আশেপাশে জমিগুলি, ধানগুলি, ফসলগুলিও নষ্ট হবে। এবং আমাদের এ ধরনের বিলাসিতা করার সময় আমাদের নাই। ভারতকে এই সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশের একটা ছোট জায়গায় এতগুলি জমি নষ্ট করে বাংলাদেশের জনগণকে কষ্টে ফেলাবে, এটা সম্ভব না, এটা এবং ন্যায়সঙ্গত হবে না। তাছাড়াও ভারত অবাধে তাদের পূর্বাঞ্চলে যেই দেশগুলি আছে তাদের এই দেশগুলিতে সেনাবাহিনীর সদস্যরাদের অবাধে যাতায়াত হবে, সেটা কিভাবে আপনি বন্ধ করবেন? সীমান্ত রক্ষীরা প্রত্যেক দিন বাংলাদেশের জনগণকে হত্যা করছে। বাংলাদেশের আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। সুতরাং আমরা তো তাদের সেবা দাস হিসেবে কাজ করছি, কৃতদাস হিসেবে কাজ করছি। সেবা দাস বললে তো অসুবিধা হবে, আমি বলবো কৃতদাস হিসেবে কাজ করছি। সুতরাং এখানে ভারতকে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার সময় এখনো আসে নাই।
যখন দুই দেশের মধ্যে ভিসা থাকবে না, অবাধে যাতায়াত থাকবে, কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না, নিজ নিজ দেশের সমস্যা নিজে সামাল দেবে, তখন এটা অটোমেটিক্যালি কানেক্টিভিটি করতে কারো আপত্তি থাকবে না। এখন এই পর্যায়ে কানেক্টিভিটি দেওয়ার কোনো যুক্তিকতা নাই। ধন্যবাদ। একই জিনিস। আপনার ঘরের উপর দিয়ে যখন আমাকে যাওয়ার জন্য একটা রাস্তা করে দেবেন, তাহলে আপনার ঘরটা তো আর থাকে না। থ্যাংক ইউ।